দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা সমসাময়িক ব্যবসা বাণিজ্যের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে সম্প্রতি নতুন সংযোগের ক্ষেত্রে শিল্পে গ্যাসের দাম 33% বাড়ানোর একটা ঘোষণা এসেছে, যেটা নতুন বিনিয়োগ এবং যারা বর্তমান বা চলমান বিনিয়োগে আছেন তারা যদি এক্সটেনশন করতে যান তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের খবর। এই বাস্তবতা আসলে ব্যবসায়ী উদ্যোক্তারা কিভাবে মানিয়ে নেবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। একই সাথে এলডিসি গ্র্যাজুয়েশনের পর যেই খাতগুলো সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়বে বলে আমরা ধরে নেই, ওষুধ তার মধ্যে অন্যতম, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা সম্ভব হবে। আমরা আজকে এমন একজন উদ্যোক্তাকে পেয়েছি যিনি এই বিষয়গুলো নিয়ে সুচিন্তিতভাবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার নিজের কাজের ক্ষেত্র এটা। জনাব তপন চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক, বিটিএম এর সাবেক সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সরাসরি সময় দেওয়ার জন্য। প্রথম বিষয়টাই স্যার আপনার কাছ থেকে একটু জানবো, এই যে নতুন সংযোগের ক্ষেত্রে যে 1/3 দাম বাড়ানোর একটা সিদ্ধান্ত হলো, আমাদের আসলে কোথায় আঘাত করবে সরকারের এই সিদ্ধান্তটা? এটা দারুণভাবে আঘাত করবে, কারণ এমনিতেই তো এখন এই ট্যারিফ ঘোষণার পরে আমরা খুব বিপজ্জনক অবস্থা রয়েছে। আর ন্যাচারালি প্রাইস এবার সব কিছু হয়, কিন্তু দিনের শেষে এই দামটা নিয়েই বাইরের সঙ্গে আমাদের বেশি সরফা নেগোসিয়েশন হয়। তো এই জায়গাটাতে হঠাৎ করে এই মূল্য বৃদ্ধির ফলে অবশ্যই, এবং নতুন ইন্ডাস্ট্রির কথা বলেছে, কিন্তু যারা আমাদের কন্টিনিউয়াসলি এক্সপ্যানশন তো হচ্ছে, তো সেইখানেও অটোমেটিক্যালি রিফ্লেকশনটা তো আসবেই। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা বিভিন্ন এন্ড থেকে বলেছেন যে প্রথমত সরবরাহটা যথেষ্ট পরিমাণে নাই দীর্ঘদিন ধরে। এর আগে যে দামটা বাড়ানো হয়েছিল, কথা ছিল যে পুরোপুরি সরবরাহ করে বাড়তি দামটা আপনাদের দিতে হবে। সেই জায়গায় কি কোনো উন্নতি হয়েছিল কি না? সেই জায়গার তুলনায় আমরা কিছুটা অবশ্যই ভালো অবস্থায় আছি, কিন্তু প্রতিযোগিতার জায়গায় গিয়ে আমরা একটা হোঁচট খাচ্ছি আর কি। যখনই এই নতুন দাম এটা চালু হবে, দিনের শেষে ব্র্যান্ডসরা এই একটা ব্যাপারে তারা কথা বলতে কোনো ক্রমে রাজি না, মানে মূল্য নিয়ে বাড়তি দাম দিতে। বাড়তি দাম তো দূরে থাক, মানে আরও দাম কি করে কমানো যায়। কারণ একদিক থেকে তারা আমাদের ওয়ার্কার্সদের নিয়ে খুবই চিন্তিত, তাদের ওয়েজেস নিয়ে অনেক চিন্তিত, এনভায়রনমেন্ট নিয়ে অনেক চিন্তিত, সব কিছু নিয়েই। তো এগুলোতে সব কিছু একটা খরচ আছে, কিন্তু ওইখানে যদি 2-4% বাড়ানোর কথা বলে অসম্ভব। তো এই বাড়তি খরচটা আসবে কোত্থেকে? এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘদিন বিনিয়োগের একটা খরা আমাদের দেশে চলছে। তারা এটুকু বলবার চেষ্টা করছে যে ওই খরাটা অন্তত তারা কাটিয়ে দিতে চায়। জিডিপির অনুপাতে বিনিয়োগ যে এক জায়গায় আটকে ছিল সেটা আর এক জায়গায় আটকে থাকবে না, কিন্তু এই সিদ্ধান্ত সরকারের ওই প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ হলো কিনা? আমি মনে করি না যে এটা পূর্ণ, কারণ অনেকেই যারা নতুনভাবে বিনিয়োগের চিন্তা করছিলেন, যারা এক্সপ্যানশনের চিন্তা করছিলেন, তারা কিছুটা থমকে গেছেন। তো সেই জায়গাটাতে অবশ্যই আমরা একটা বড় ধাক্কা খাবো, বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে। সরকারের যে যুক্তিগুলো, যে এখন যেহেতু তাকে একটা বড় পোর্শন আমদানি করতে হয় এবং সেটা মোটামুটি চড়া দামেই আমদানি করতে হয়, সুতরাং কম দামে গ্যাস বিক্রির সুযোগ তাদের হাতে কম, এইটাকে আপনি না, এটা আমি দ্যাটস দ্য রিয়েলিটি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা সত্যি কথা। আনফর্চুনেট পার্ট হচ্ছে যে আমাদের যারা বায়ার তারা তো, কারণ আমাদেরকে তো কোথাও না কোথাও এটা পাস অন করতে হবে, রাইট। তো তারা তো কেউ এটা শুনতে না ডোমেস্টিক মার্কেটে, কারণ আমাদের যারা এখানে ভোক্তা যারা আছেন তারাও যদি এখানে কিছুটা দাম বাড়ে সঙ্গে সঙ্গে তো তারা রিয়াক্ট করেন। একই অবস্থা এক্সপোর্ট মার্কেটেও। আপনাদের তরফ থেকে বিকল্প কোনো প্রস্তাব সরকারের কাছে ছিল কিনা বা সরকারের হাতে ছিল কিনা দাম না বাড়িয়ে? আমরা বলেছিলাম যে একটু সহনীয়, একটু আস্তে আস্তে করে বাড়লে তখন আমরা হয়তো অ্যাবজর্ব করতে আমাদের এতটা কষ্ট হতো না, যে হঠাৎ করে একবার এভাবে না বেড়ে গিয়ে। তো কথাবার্তা খুব বেশি সুযোগ হয়নি, মানে আমি বলবো যে অকস্মাতে এই দামটা
এটা দেওয়া হয়েছে, মানে টেক ইট অর লিভ ইট এরকম টাইপের। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোই গ্যাসের সবচেয়ে বড় কনজাম্পশন বা কনজিউমার। আপনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে এই খাত নিয়ে আসলে এখন কি ভাবছেন যে এই দামের ধাক্কার কারণে কোন ধরনের চ্যালেঞ্জে পড়তে পারে? প্রফিটেবিলিটিতে তো একটা বড় ধরনের ধাক্কা খাবে, এবং বড় বড় ইন্ডাস্ট্রিতে ন্যাচারালি তাদের হেভি বোরিং আছে, সুতরাং এটা রিপাইমেন্টের বেলায় তো একটা বড় ধরনের আমি বলবো যে ঘাটতি পড়বে। কারণ যারা নতুন ইন্ডাস্ট্রি করেছে, যাদের এখনও পর্যন্ত অনেক বড় অঙ্কের টাকা এখনও তাদের পেমেন্ট করা বাকি আছে, সো তাদের উপরে তো একটা বাড়তি চাপ পড়বে, সেক্ষেত্রে তারা অবশ্যই। এবং আমরা যদি স্যার শুধু টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা ধরি, 20-22 বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট এখানে হয়ে গেছে, ভ্যালু এডিশনের ক্ষেত্রেও এটা অনেক বড় ভূমিকা রাখছে। এইটা যদি এখন আমার নতুন ইনভেস্টমেন্ট বা এক্সটেনশনটা থেমে যায়, আমার প্রতিযোগী যারা তারা তো বসে থাকবে না। আপনারা কি চিন্তা করছেন আসলে? বসে তো নাই, বরঞ্চ আমি অন্য যেমন আমাদের যারা একদম পাশের দেশেই নতুন করে, কারণ তারা রেডিমেড গার্মেন্টস আমাদের ধারে কাছেও ছিলেন না, ওনাদের অনেক বড় বড় ফেব্রিক মিল আছে, আছে, কিন্তু এখন সেখানে উল্টা বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে, ডিফারেন্ট সর্ট অফ প্রণোদনা, এবং এটা সরকারিভাবে। তো এইগুলো তো ন্যাচারালি অ্যাট্রাক্ট করবে, কারণ যেহেতু সে দেশের জনসংখ্যা অনেক বেশি, তো এই লোকগুলোকে অনেক এলাকা রয়েছে, অনেক যেখানে তারা এমপ্লয়মেন্ট নতুন করে ক্রিয়েট করতে যাচ্ছে, সুতরাং সেই সমস্ত জায়গাতে তারা টার্গেট করে নিয়েই, এবং বাংলাদেশের উদাহরণটাকে সামনে রেখেই কিন্তু এই তাদের ইনভেস্টমেন্টগুলো হচ্ছে। গ্যাসের প্রাইস তো একটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে আসলোই, এর বাইরে আমাদের যে ব্যবসায়িক পরিবেশ নিয়ে আমরা কথাবার্তা বলছি দীর্ঘদিন ধরে, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ওই পরিবেশের উন্নতি কতটা হয়েছে? এখন মোটামুটি ভালোই আছি, তবে ওই যে আপনারা কথায় কি কথায় যে কোনো কারণ ছাড়াই, বিনা ছোটোখাটো কোনো কারণে যে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে এবং সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বন্ধ, এটা খুব খারাপ। আমি জানি না এগুলো কোথা থেকে উৎপত্তি হয়, কিন্তু এর ফলে কিন্তু আমরা সামগ্রিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হই। আপনারা কি এখন মোটামুটিভাবে স্বস্তিতে বিনিয়োগ করবেন এরকম একটা মাইন্ডসেটের দিকে আছেন? সত্যি বলতে কি 100% না, অন্য দিক থেকে অনেক ভালো আছি, মানে মোটামুটি। কিন্তু এই যে মাঝে মাঝে যে ধাক্কাগুলো আসছে, তাতে আবারও নতুন করে মানে ইনভেস্ট করার, বাট ইনভেস্টমেন্টটা করতে হয় তো এই জন্যেই যে আসলে আমরা যত কথাই বলি, একটা সময় হয় যখন একটা সাইজে পৌঁছে গেলে এর সঙ্গে আমি বলি যে আমাদের দায়বদ্ধতাটাও বেড়ে যায় আমাদের দেশের প্রতি, মানুষের প্রতি, যখন দেখি যে আমাদের গ্রো করার স্কোপ আছে। স্যার, আমরা একটু ট্রেড ওয়ারের বিষয়ে একটা পর্যবেক্ষণ জানবো। যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে এখন যে দ্বন্দ্ব, আমরা আশা করি যে এই দ্বন্দ্বের কিছুটা উপকার আমরা পাবো। আমরা সেজন্য প্রস্তুত কিনা? পুরোপুরি প্রস্তুত আমি বলবো না, কিন্তু বেশ কিছু অংশে আমরা প্রস্তুত, বেশ কিছু অংশে প্রস্তুত আছি। এখানে আমাদের থেকে অবশ্য আমাদের পাশের দেশটা তারা প্রস্তুত অনেক বেশি আছে, কিন্তু তবুও হলেও আমরাও কন্ট্রিবিউট করতে পারবো। এইটা তো এখনও স্যার আমাদের উপর থেকে যে অনিশ্চয়তা পুরোপুরি চলে গেছে সেটা না, 3 মাসের সময় আমরা পেয়েছি। এই 3 মাস আমাদের অনেক প্রস্তুতি বা অনেক আলোচনার বিষয় আছে। আপনার পরামর্শ কি এই ক্ষেত্রে? আসলে ইউএসের সাথে আমাদের কোন পয়েন্টে নেগোসিয়েশনটা করা দরকার? একটা তো হচ্ছে যে আমাদের যে দীর্ঘদিনের সম্পর্ক, বাংলাদেশ কখনোই এই ধরনের ট্রেড ওয়ারে তাদের সঙ্গে যায়নি। আমরা অনেকটা সরফা নিউট্রাল রোল আমরা প্লে করেছি এখানে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের, আমি বলবো যে একমাত্র স্বাধীনতার যুদ্ধের পরে আর তারপরে আর কিন্তু আমাদের ওই ধরনের মানে কোনো টেন্স রিলেশন হয়নি। তো সেই ক্ষেত্রে কোনো কারণ নাই যে সেইখানে, এবং প্রতিটা জায়গায় আমি বলবো যে অন্যান্য দেশগুলোর সঙ্গে এবং বাংলাদেশ ইজ এ মডারেট মুসলিম কান্ট্রি, সেটা হয়তো আমাদের অন্যান্য দেশের
যারা আমাদেরকে পছন্দ করে না তারা হয়তো অনেক রকম কথা বলতে পারেন, বাট উই নো যে প্রত্যেকটা জায়গাতে এখানে। এবং আরেকটা কথা হচ্ছে যে আমাদের দেশের মানুষ বেসিক্যালি কিন্তু আমি সবসময় বলবো অত্যন্ত পরিশ্রমী এবং কোয়াইট ডিসিপ্লিন। হয়তো আমাদের 2-4 হাজার মানুষ যারা এদিক ওদিক সমস্ত করে তাদেরকে বাদ দিয়ে অত্যন্ত পরিশ্রমী মানুষ। তো আই সি নো রিজন যে আমরা কেন সেই সুযোগটা আমরা নিতে পারবো না, কোনো কারণ নেই। স্যার এখন আমাদের সবচেয়ে বড় সিঙ্গেল এক্সপোর্ট ডেস্টিনেশন তো ওইখানটায়, এক্সট্রা 10% ট্যারিফ তো আমাদের যোগ হয়েই গেছে সব দেশের উপরে যেটা হলো। এখন কি আমাদের কম্পিট করতে কোনো চ্যালেঞ্জে পড়তে হবে কিনা ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া বা তাদের সাথে? চ্যালেঞ্জ তো আছেই, হ্যাঁ, কিন্তু যাবে, আমরা আমাদের এক্সপোর্টটা রাখতে পারবো। হয়তো ন্যাচারালি মার্জিনে অনেক কষ্ট হবে, আমরাও সেগুলো নতুন করে নেগোশিয়েট করার চেষ্টা করছি। তো অন্যান্য জায়গাতে দাম ওখানে পারবে না, কিন্তু অন্য আমাদের কস্ট কিছু আমরা কমাতে পারি কিনা সেদিক দিয়ে আমাদের যে সমস্ত জিনিসপত্র একটু সোর্সিং করার সময় যেমন নিয়ার্ন আছে, অন্যান্য অ্যাক্সেসরিজ আছে, সেগুলোতে কিছু সেভ করতে পারি কিনা। এদিকে আমাদের প্রোডাক্টিভিটি আমরা ওইখানটাতে ওয়েস্টেজ সব দিক থেকে মিলেই এখন খুবই মানে উই হ্যাভ টু কাউন্ট এভরি পেনি, মানে প্রত্যেক পয়সা একদম হিসাব চর, মানে একদম পয়সা হিসাব করে আমাদের এগোতে হবে এখানে। সো কোনো সুযোগই নেই ওয়েস্টেজের। তো এইসব জায়গাগুলোতে, কারণ এগুলো তো আর খুব একটা হাইটেক ইন্ডাস্ট্রি না, এটা আমরা খুব ভালো করেই বুঝি। তাদেরও তো আসলে কিনতে হবে, কিনতে হবে, এবং কিনু তো আর আমাদের প্রতি কোনো আলাদা ভালোবাসায় তো কেন না, যেহেতু প্রোডাক্টের কোয়ালিটি আমাদের ভালো এবং খুবই কম্পিটিটিভ প্রাইস আমরা দিই, সেই জন্যে আমাদের প্রোডাক্ট তারা কেনেন, প্লাস আমাদের কমিটমেন্ট এগুলো আমরা ঠিক মতো রাখি। তো সুতরাং আমি মনে করি যে আমরা কম্পিট করতে পারবো। এলডিসি গ্রাজুয়েশন আমরা মোটামুটি 26-এ করে যাব, সরকারের তরফ থেকে এই ঘোষণাটা চলে এসেছে। আপনারা যারা ওষুধ শিল্পের বড় প্লেয়ার দেশে এবং দেশের বাইরে, তারা এটা নিয়ে চিন্তিত কিনা এই সিদ্ধান্তের ফলে? খুবই চিন্তিত, কারণ অফকোর্স এলডিসি কান্ট্রি হিসেবে যে বেনিফিটগুলো আমরা এনজয় করছিলাম, মানে যে কোনো পেটেন্টেড প্রোডাক্ট এলডিসি কান্ট্রি হিসেবে আমরা তৈরি করতে পারতাম। অনেক প্রোডাক্ট যেটা আজকে ইউএস এফডিএতে এটা অ্যাপ্রুভ হয়েছে, সেটা হয়তো 1 সপ্তাহের মধ্যে 1 মাসের মধ্যে আমরা এই দেশে তৈরি শুরু করতে পেরেছি। এগুলো ফর্মুলেশন পাওয়া কোনো কঠিন ব্যাপার ছিল না। তো এখন এই উত্তরণের ফলে মিডল ইনকাম গ্রুপে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই জায়গাটাতে আমাদের যথেষ্ট করতে হবে, কারণ অনেকে হয়তো মনে করছেন যে এক্সপোর্ট শুধু এক্সপোর্ট না, লোকাল ইন্ডাস্ট্রিতেও, এবং আমাদের দেশের মানুষ যে দামে ওষুধ পাচ্ছিলেন তখন একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তার অবশ্য অবকাশ রয়েছে। স্যার আমার একটা জানবার বিষয় যে 2015 সালেই আমরা এলডিসি গ্রাজুয়েশনের একটা প্রাথমিক যোগ্যতা অর্জন করে ফেলেছি, এখন 2025। এই সময়ের মধ্যে ওষুধ শিল্পের এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য যথাযথ প্রস্তুতি আমরা কেন নিতে পারি না? যথাযথ প্রস্তুতি আমরা নিতে পারি না এই কথা ঠিক না। প্রস্তুতি আছে, কিন্তু কারণ 2026 পর্যন্ত আমরা যে সমস্ত প্রোডাক্ট এখনও যে সময় আছে, আমরা অলরেডি যেগুলো আজকে আমরা এখানে রেজিস্টার্ড হয়ে গেছে সেগুলো প্রোডাক্ট আমরা তৈরি করতে পারবো, এবং সেগুলো আমাদের দেশের মানুষজন থাকবে, ইভেন দো যদিও সেগুলো এখনও সেই প্রোডাক্টগুলো পেটেন্ট থাকবে, সেগুলো নিয়ে অসুবিধা নেই। কিন্তু আরও কিছু নতুন রেগুলেটর আছে যে সুবিধাটা আমরা ভোগ করছিলাম। তো মধ্যমায়ের দেশে যখন আমরা চলে যাব তখন তো অনেক বাধ্যবাধকতা চলে আসবে, সেক্ষেত্রে এক্সপোর্টের ক্ষেত্রেই সব থেকে বেশি বাধা আসবে, কারণ অনেকগুলো প্রোডাক্ট আমাদের প্রায় রেডি হয়ে যাচ্ছিলো, অনেকগুলো জমা ছিল সেখানে, সেই সমস্ত জায়গাগুলোতে একটু আমরা বড় ধাক্কা কিন্তু আমাদের খেতে হবে, কারণ অনেক এলডিসি কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট যাচ্ছিল, এবং অনেকে কিন্তু মিডল ইনকাম দেশের প্রোডাক্টও তারা অন্যভাবে নিয়ে যেত,
আমাদের ক্ষেত্রে সরাসরি না, কিন্তু অন্য দেশ থেকে নিয়ে যেত, যেগুলো তাদের পেটেন্ট রয়েছে সেটা তাদের ব্যাপার, তারা করছে, কিন্তু সেই সুযোগগুলো আমাদের কমে আসবে বা থাকবে না এরকম আর কি। স্যার অনেকেই মানে অভিযোগ করেন যে ওষুধের আমরা যে দামে ওষুধ কিনি সেটা সবসময় যে কম দামে পাই এটাও না, ইভেন মাঝে মধ্যে ইন্ডিয়ার চেয়ে বেশি দামে আমাদের ওষুধ কিনতে হয়। যদি এলডিসির পর দামটা আরও বাড়ে সাধারণ মানুষের উপর তো প্রেশারটা পড়বে, এটা নিয়ে আপনারা কি চিন্তা করছেন? দাম না বাড়িয়ে ওই সিচুয়েশনটা ট্যাকেল দেওয়া যাবে কি না? দেখেন, আসলে যারা এই কথাগুলো বলে দাম নিয়ে, তাদের ধারণাটা খুব স্বচ্ছ না। কারণ বাংলাদেশে একমাত্র ওষুধ শিল্প এরা স্ট্রিক্টলি রেগুলেটেড। আজকে আমি কি র মেটেরিয়াল, কি কাঁচামাল আনবো, কি ওষুধের কোন কোন উপাদান ব্যবহার হবে, প্রত্যেকটা স্টেজে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন ছাড়া কোনোটাই হয় না। বা কোন প্রোডাক্ট আমি মার্কেটে দিব, সমস্তই ডিসিসি কমিটি আসে, ড্রাগ কন্ট্রোল কমিটি, তাদের থ্রু দিয়ে। সুতরাং এটা মনে করে যে কেউ ইচ্ছা করলে একটা বানিয়ে ফেলতে পারেন। আমি জানি না কতজনের সৌভাগ্য হয়েছে, এবং যারা অনেক মেনি অফ দ্য পলিসি মেকার্স ইভেন, যে বাংলাদেশের এই ওষুধ শিল্পর এই কারখানাগুলো দেখার, টপ লেভেল দি ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটিস, এবং যেগুলো দেখে তারা রীতিমতো মানে গর্বিত হবেন, গর্ব অনুভব করেন যে বাংলাদেশের ধরনের। সো আমি তো বলি যে আমি ওয়েলকাম করব তারা যদি কিছু অন্তত 4-5টা ওষুধের কারখানা তারা একটু ভিজিট করে দেখেন, ধারণাটা হয়তো স্যার পরিষ্কার হবে তখন। খুবই পরিষ্কার হবে। স্যার কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে ওষুধ শিল্প পার্ক দীর্ঘদিন ধরে পড়ে আছে, একটা বড় হচ্ছে উদ্যোক্তারা ওখানে যেতে চান না। সম্প্রতি আমরা দেখলাম যে সরকার কিছু ফ্যাসিলিটি ওখানে ডেভেলপ করার উদ্যোগ নিয়েছে, আপনারা এখন কি ভাবছেন নতুন করে? উদ্যোগটা হচ্ছে যে আজকে বহু টাকা আমাদের আটকে আছে। সরকার থেকে যে জায়গাটা বরাদ্দ করা হয়েছিল সেখানে গ্যাস, ইলেকট্রিসিটি কিচ্ছু নাই। এইগুলো ছাড়া কীভাবে একটা ওষুধের কাঁচামাল তৈরির একটা আলাদা এলাকা করে দিয়েছেন সরকার থেকে, খুব ভালো কথা, সেখানে কেনা হয়েছে। আমাদের বহু টাকা ওই জায়গায় আটকে বসে বসে সমস্ত কোম্পানিগুলো। প্লাস আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে সব কাঁচামাল মানে তৈরি করার সক্ষমতা আমাদের নাই। there are many solvents যে সমস্ত আমাদের দেশে, এমনকি আমাদের পাশের দেশের কথা বলছি যে তারা এখনো পর্যন্ত ইন্টারমিডিয়েটগুলো তারা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন, বিকজ তাদের সেই সক্ষমতা এখন তৈরি হয়নি। প্লাস ইন কম্পিটিশন, বিকজ চায়নার যে কস্ট সেখানে তার থেকে অনেক ইটস এ হিউজ। পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ থেকে এগুলো আসে, তো আমাদের তো ওই ধরনের বড় কোনো পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নেই। তো এগুলো খুব ডিটেলস না জানার ফলে অনেক মন্তব্য করে থাকেন। ওরাজ আজকে বাংলাদেশে যে মূল্যে ওষুধ পাওয়া যায় এবং কোয়ালিটি প্রোডাক্টস, কারণ কোয়ালিটি প্রোডাক্টস না হলে আজকে উন্নত বিশ্বে আমাদের দেশের ওষুধ অ্যাপ্রুভ হতো না, রপ্তানি করা যেত না, রপ্তানি করার কোনো সুযোগই ছিল না। সুতরাং ক্রিটিসাইজ করাকে একটু চিন্তা ভাবনা করে একটু দেখে শুনে নিয়ে করলে এটা ভালো হয় আর কি। স্যার আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে রপ্তানির কথা বলছিলেন, দেশের বেশি দেশে আমরা এখন আমাদের পণ্য রপ্তানি করি, কিন্তু আমরা যখন ওভারঅল ভ্যালু দেখি সেটা খুব বেশি না। আমরা যদি অন্য খাতের কথা কম্পেয়ার করি, এই রপ্তানির ভ্যালুটা আমরা কোনো একদিন $1 বিলিয়ন বা আরও বেশি রপ্তানি করবো, এটা কত দূরে আসলে বাদৌ কত সময় লাগবে? আমরা যেমন এই যে এইটাও একটা অন্যতম কারণ আমরা কেন বলছিলাম যে হয়তো সরকার অনেক বড়োভাবে কোনো চিন্তা ভাবনা করেছেন যে ওখানে গেলে মানে এলডিসি এই স্টেজ থেকে উত্তরণ হলে আমাদের দেশের জন্য অনেক বেশি মঙ্গলজনক হবে। কিন্তু আমাদের বা আমার সাধারণ জ্ঞানে সেটা বুঝছি যে আমাদের স্কোপটা কিছুটা লিমিটেড হয়ে যাবে। কারণ ওই যেটা আপনি বলছেন যে হ্যাঁ আমরা রপ্তানি করছি, কিন্তু অত বড় ধরনের বিগ স্কেলে আমরা করতে পারছি না। আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম যে চায়নার উপরে এমবার্গোর ফলে এই ট্যারিফগুলো ইম্পোজ করার ফলে আজকে ইন্ডিয়া থেকে তারা অ্যারাউন্ড $50 বিলিয়ন এক্সট্রা একটা তাদের সেই ধরনের তাদের পরিকল্পনা একটা কাজ করছে এখানে।
তো ন্যাচারালি তাদের সেই প্রিপারেশন বা তারা সেই লেভেলে ছিল বলে আজকে এটা করতে তারা সুযোগটা নিতে পারছে সুযোগটা নিতে পারছে। তো মানে সুযোগটা তৈরি হলে হয়তো আমরাও কম্পিট করতে পারতাম। তো যাই হোক, যেটা হওয়ার সেটা তো হচ্ছে। এখন এর মধ্যে থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আশাবাদী যে ঠিক আছে, এই ধরনের কিছু কিছু আসবে, বাধা আসবে, কিছু বাধা এখানে, কিন্তু আমরা কাটিয়ে উঠব। স্যার, আমরা সেই প্রত্যাশা করি। আজকের মতো আমরা এই আলোচনা শেষ করতে চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো আইডিএলসি প্রেজেন্টস ইনসাইড। ভালো থাকবেন সবাই।